বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন। হুমায়ুন কবিরের সঙ্গে কি আইএসএফ জোট করবে? প্রশ্নের উত্তর দিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। মাঠ জুড়ে খেলানো হবে, শ্রমিকের বার্তার পরেই সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ। সুনীল মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ হুমায়ুনের, ফের দলবদল করবেন কি প্রাক্তন সাংসদ? তুঙ্গে চর্চা। এক সপ্তাহ পরে বঙ্গ সফরে আসছেন জেপি নাড্ডা, ডেইলি প্যাসেঞ্জারে কি শুরু? তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কমিশনকে বিজেপির দলদাস বলে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম। হুমায়ুন কবির তার দল তৈরি করার পর থেকেই বিভিন্ন সময়ে অনেক ইন্টারভিউতে বলেছেন তিনি আসাউদ্দিন ওয়েসি দল, মিম, আইএসএফ, কংগ্রেস এবং বামের সঙ্গে জোট তৈরি করতে প্রস্তুত। এবার এই জোট প্রসঙ্গ নিয়েই মুখ খুললেন নওশাদ সিদ্দিকী। সাংবাদিকেরা প্রশ্ন করলে নওশাদ বলে, এখনো পর্যন্ত আমাদের সঙ্গে আলোচনা হয়নি। তিনি ঠিক কি বলছেন শুনে নিন। হুমায়ুন কবির আপনার দল এবং মিমের সঙ্গে জোট করার ঘোষণা দিয়েছে। এখনো পর্যন্ত আমাদের সাথে কোনো আলোচনা হয়নি ভাই। কিন্তু উনি ভিডিওর মধ্যে বলছেন যে উনি তো ওনার মতো বলতে আর ট্যাক্স দেখে না। শুভেন্দু অধিকারী অনেক কথা বলছে, ডিসেম্বর দেখিয়েছিল স্বপ্ন, 2 ডিসেম্বর চলে গেল। শুভেন্দু অধিকারী কি আর প্রশ্ন করছে যে আপনি ডিসেম্বর দেখাবেন বলেছিলেন? ফের কি দল বদল করছেন প্রাক্তন সাংসদ সুনীল মণ্ডল? নতুন বছরের শুরুতে জোর চর্চা বর্ধমানের রাজনৈতিক মহলে। বুধবার জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির তার বাড়ি গিয়ে সাক্ষাৎ করেন। ওই দিন দুপুরে বর্ধমানের উল্লাসে সুনীল মণ্ডলের বাড়িতে আসেন হুমায়ুন কবির। দীর্ঘক্ষণ ছিলেন তার বাড়িতে। তারপরেই প্রাক্তন সাংসদের দলবদল নিয়ে চর্চা শুরু হয়। সুনীল মণ্ডল বর্তমানে তৃণমূলে রয়েছেন। অনেকেই তাকে দল বদলু বলে কটাক্ষ করেন। 2014 সালে ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। ঘাসফুলের টিকিটে সাংসদ হন। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগ দেন। 21-এর নির্বাচনে বিজেপির ভরাডুবির পর তৃণমূলে আবার ফিরে আসেন। নিজে দাবি করেন তৃণমূলেই রয়েছেন, তবে তৃণমূলের সভা সমিতিতে খুব একটা তাকে দেখা যায় না। বুধবার দুপুরে বর্ধমানের ভাতারে এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন হুমায়ুন কবির। তার আগে ফোনে সুনীল মণ্ডলের সঙ্গে কথা হয় না। বর্ধমানে আসছেন জানতে পেরে সুনীল মণ্ডল তাকে বাড়িতে আমন্ত্রণ জানান। এদিন দুপুরে সুনীল মণ্ডলের বাড়িতে আসেন হুমায়ুন। প্রায় ঘন্টা খানেক দুই নেতার কথাবার্তা হয়। হুমায়ুন কবির বলেন, দুজনেই একই দলে ছিলাম। দলে থাকাকালীন সুনীল বাবুর সঙ্গে অনেক কথা হতো, দুজনের মধ্যে ভালো সম্পর্ক ছিল। বর্ধমান এসেছি জানতে পেরে উনি নিজের বাড়িতে আমন্ত্রণ জানান। তার আমন্ত্রণেই দেখা করতে এসেছিলাম। নতুন রাজনৈতিক দলে প্রাক্তন সহকর্মীকে সঙ্গে নেওয়ার প্রশ্নে হুমায়ুন কবির বলেন, রাজনীতিতে সবকিছুই সম্ভব। এখানে কে কোন দলে ছিলেন, কে প্রাক্তন, কে বর্তমান, সেটা বড় বিষয় নয়। সময় এলে সব প্রশ্নের উত্তর দেব। হুমায়ুনের এই বক্তব্যে জল্পনা বেড়েছে। যদিও প্রাক্তন সংসদ সুনীল মণ্ডল বলেন, কোনো রাজনৈতিক কথোপকথন হয়নি, পূর্ব পরিচয় সূত্র ধরে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এটা নিয়ে জল্পনার কোনো কারণ নেই। মাঠ জুড়ে খেলানো হবে, শ্রমিকের বার্তার পরে সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ। বঙ্গ রাজনীতির ময়দানে ফের চেনা মেজাজে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জল্পনা ও মান অভিমানের প্রাচীর ভেঙে তিনি আবার ফ্রন্ট বুটে খেলতে ফিরছেন। বৃহস্পতিবার সল্টলেকের দলীয় কার্যালয়ে বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে ম্যারাথন বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের রণকৌশল স্পষ্ট করেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে মাঠ জুড়ে খেলানো হবে, শ্রমিকের এই মন্তব্যের জবাবে স্বভাবসিদ্ধ কড়া উত্তর দেন দিলীপ। বিগত বেশ কয়েক মাস ধরে বিজেপির কোনো সভা সমিতি বা দলীয় অনুষ্ঠানে প্রায় ব্রাত্যই ছিলেন দিলীপ ঘোষ। তবে দিল্লির শাহী বৈঠকের পর ছবিটা দ্রুত বদলেছে। এদিন দিলীপ বাবু বলেন, অমিত শাহ বলেছেন পুরোপুরি কাজে লাগতে হবে। তিনি আরো জানান, দলের অনেক নতুন কমিটি তৈরি হয়েছে, যেগুলি সম্পর্কে তিনি ওয়াকিবহল ছিলেন না। বৃহস্পতিবার শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বসে সেই সাংগঠনিক বিষয়গুলো বুঝে নিয়েছেন তিনি। জানুয়ারিতে দুর্গাপুরে শ্রমিকের জনসভায় এক মঞ্চে দেখা যাবে দুজনকে। মাঠে খেলার প্রসঙ্গে বলেন, দল যেভাবে কাজে লাগাবে সেভাবেই কাজ করব। ভোটে লড়তে বললে লড়ব, সভা করতে বললে করব। আদি বনাম নব্য দ্বন্দ্ব এড়িয়ে যান কৌশলে। নতুন নেতাদের আনাগোনা নিয়ে খোঁচা দিয়ে বলেন, ভোটের আগে নতুন নেতাদের আনাগোনা বাড়ে, তাদের নতুন করে বোঝাতে হয়। তীক্ষ্ণ প্রশ্নের জবাবে চেনা মেজাজে বলেন, দল বুঝলেই হলো, কে বুঝবে আমার জানার দরকার নেই। আগামী দিনে বিজেপির লড়াইয়ের পথ বোঝাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদাহরণ টানেন দিলীপ ঘোষ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কত বছর লড়াই করে জিতেছেন, এবার বিজেপির লড়াই হবে অন্য আঙ্গিকে। রাজনৈতিক মহলের মতে অভিজ্ঞ এই সেনাপতিকে ময়দানে ফিরিয়ে বিজেপি আসলে বুথ স্তরের কর্মীদের এই বার্তাই দিতে চাইল যে লড়াই এবার সমানে সমানে হবে। ভগবান জগন্নাথ দেবের মন্দির, কেন যাব না? দীঘায় জগন্নাথ মন্দিরে যাওয়ার প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ। দীঘায় জগন্নাথ মন্দিরে যাওয়ার প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন দিলীপ ঘোষ। গত বছর দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময় সস্ত্রীক সেখানে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। অনেকে এ নিয়ে সমালোচনাও করেছিলেন। এক সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেন, দীঘায় জগন্নাথ মন্দিরে যাওয়ার পর আমাকে নিয়ে ইস্যু করা হয়েছিল। কার মন্দির?
ভগবান জগন্নাথ দেবের মন্দির কেন যাব না? প্রয়োজন অপ্রয়োজন অনেক কিছু থাকে। আমাকে বর্ধমানে লড়তে পাঠানো হলো, এটা প্রয়োজন ছিল? রং দেখে মুখ দেখে আমি রাজনীতি করি না। কিছু লোক ভয়ে থাকে, সবসময় রাজনীতিতে হারিয়ে যাবে। দিলীপ ঘোষ এসবে ভয় পায় না। অনুমতি দেয়নি পুলিশ। হাইকোর্টের ছাড়পত্রে কোচবিহারে হচ্ছে মিঠুনের পরিবর্তন সভা। ভোটের দামামা বাজতেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন পদ্ম নেতারা। কোচবিহারে সভা করার কথা ছিল বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর, কিন্তু সেই সভার অনুমতি দেয়নি কোচবিহারের পুলিশ। তা নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর চাপানোতর হয়। তোপের পর তোপ দেখেছিলেন জেলার বিজেপি নেতারা। শেষ পর্যন্ত আয়োজকদের তরফে হাইকোর্টে আবেদন করা হয়, তাতেই মেলে সভার অনুমতি। অবশেষে 2রা জানুয়ারি কোচবিহারের পুরাতন পোস্ট অফিস পাড়ার মাঠে হচ্ছে মিঠুনের পরিবর্তন সভা। তাতেই উচ্ছ্বসিত পদ্মকর্মীরা। এক সপ্তাহ পরেই বঙ্গ সফরে আসছেন জেপি নাড্ডা। ডেলি প্যাসেঞ্জারে কি শুরু? কদিন আগে বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তবে শুধু অডিও বার্তা দিয়ে ক্ষান্ত থাকতে হয়েছিল। তারপর বাংলায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 3 দিন থাকলেন, সাংবাদিক বৈঠক করলেন, কর্মী সভা করলেন, পুজো দিলেন, ভোট নিয়ে অঙ্কের হোমওয়ার্ক দিয়ে ফিরে গেলেন। এবার বঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তৃণমূল নেতারা এটাকে ভোটের সময় কেন্দ্রীয় নেতাদের ডেলি প্যাসেঞ্জারি বলে কটাক্ষ করছেন। চলতি বছরে বিধানসভা নির্বাচন থাকায় বিজেপির কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বেড়েছে। অমিত শাহ সংগঠনের হতশ্রী দশা দেখে ক্ষুব্ধ হয়ে টিকিটের জন্য পারফরমেন্স বেঁধে দিয়ে গিয়েছেন। এবার সংগঠন চাঙ্গা করতে নাড্ডা আসছেন। আগামী 8ই জানুয়ারি কলকাতায় স্বাস্থ্য বিষয়ক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তাকে দলীয় বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন। বৈঠক হলে রুদ্ধদ্বারে নির্বাচনী রণকৌশল নিয়ে আলোচনা হবে। তৃণমূল মনে করে এই নেতারা বাংলার সমস্যায় থাকেন না, টাকা আটকে রেখেছেন, কাজের টাকা দেননি, তাই ডেলি প্যাসেঞ্জারি করে লাভ হবে না। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কমিশনকে বিজেপির দলদাস বলে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম। নির্বাচন কমিশন বিজেপির দলদাস হিসেবে কাজ করছে, এমন অভিযোগ আগে তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই একই সুর শোনা গেল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের গলায়। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চেতলায় দলীয় অনুষ্ঠানে বিজেপি ও কমিশনকে একযোগে দুষলেন তিনি। ফিরহাদ হাকিম বলেন, তৃণমূলের কাজ ত্রুটি তুলে ধরা, কমিশন বিজেপির কথাই দলদাসে পরিণত হয়েছে, বিজেপির হয়ে থ্রেট করছে। তৃণমূল লড়াই জারি রাখবে। এসআইআর নিয়েও সোচ্চার হয়ে বলেন, কমিশন নোটিফিকেশন দিয়ে ভোটার বাদ দিচ্ছে, সাধারণ মানুষকে প্রমাণ কেন করতে হবে? কমিশন প্রমাণ করুক কে ভারতীয় নাগরিক কে নয়। এদিন অমিত শাহকে মোটা ভাই ও হুমায়ুন কবিরকে গাধা বলে সম্বোধন করেন ফিরহাদ। অমিত শাহের বাংলার জন্য টার্গেট বেঁধে দেওয়া নিয়ে কটাক্ষ করেন। ডাবল ইঞ্জিন শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য আক্রমণের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে হুমায়ুন কবিরকে গাধা বলে অভিযোগ করেন। তিনি বলেন, কেউ কেউ সাম্প্রদায়িকতার জিকির তুলে টাকা খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর কথা বলছে। মমতার দুর্গাঙ্গন নিয়ে মামলা হবে, জানালেন প্রাক্তন বামমন্ত্রী দেব গৌতম। পাল্টা করা কটাক্ষ হিডকো চেয়ারম্যান মন্ত্রী চন্দ্রিমা। নিউ টাউনের দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপনের 24 ঘন্টা কাটতে না কাটতে মামলার হুঁশিয়ারি দিলেন প্রবীণ সিপিএম নেতা গৌতম দেব। বুধবার নিউ টাউন থেকে তিনি বলেন, হিডকোর আইন অনুযায়ী তার অধীনে থাকা কোনো জমি ধর্মস্থান তৈরির জন্য দেওয়া যায় না। এই জমি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট তৈরি করার জন্য চিহ্নিত ছিল। রাজ্য সরকার জমি অধিগ্রহণের নির্দিষ্ট নিয়ম লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রীকে অন্যত্র দুর্গা অঙ্গন করার পরামর্শ দিয়ে বলেন, নিউ টাউনে ফাঁকা জমিতে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা ছিল, ধর্মস্থান নয়। পাল্টা হিডকোর চেয়ারম্যান তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গৌতমকে মাথা ব্যথা কম করার পরামর্শ দিয়ে বলেন, ওর এখন বিশ্রাম নেওয়ার সময়, আমরা যা করি আইন মেনে করি, হিডকোর নিয়মের বাইরে কিছু হয়নি। হিডকোর এক আধিকারিক জানান, দুর্গা অঙ্গন মন্দির নয়, নথিভুক্ত সাংস্কৃতিক কেন্দ্র, যেমন দীঘায় জগন্নাথ ধাম। সরকার সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করতেই পারে। সিপিএম সূত্রে খবর, শিলান্যাসের পর দলের তরফে অসুস্থ গৌতমকে আইনি বিষয় নিয়ে সাংবাদিক বৈঠকের দায়িত্ব দেওয়া হয়। হিডকোর আইনে এই প্রকল্প করা যায় না বলে গৌতমই প্রথম আলিমুদ্দিন স্ট্রিটে অবগত করেন। তবে কে বা কারা মামলা করবেন, কবে হবে, স্পষ্ট করেননি গৌতম। ইউনুসের বাংলাদেশে বাতিল 21শে ফেব্রুয়ারি থেকে সরস্বতী পুজো, মে দিবসের ছুটি। বাংলাদেশে 21শে ফেব্রুয়ারির ছুটি বাতিল করা হয়েছে। এখানেই শেষ নয়, 2026 শিক্ষাবর্ষ থেকে সরস্বতী পুজো, জন্মাষ্টমী, মে দিবসের ছুটিও বাদ পড়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকায় নতুন বছরে মোট ছুটি রাখা হয়েছে 64 দিন। 2025 শিক্ষাবর্ষের তুলনায় 12 দিন কম। ছুটি বাতিলের তালিকায় বাদ পড়েছে ভাষা দিবস, সরস্বতী পুজো, জন্মাষ্টমী, বুদ্ধ পূর্ণিমা, মহালয়া এবং মধু পূর্ণিমা। সেই সঙ্গে শবে মিরাজ ও আশুরাতেও খোলা থাকবে স্কুলগুলি। জাতীয় দিবস যেমন 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ বাংলা নববর্ষ ও 16ই ডিসেম্বর যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধায় বিদ্যালয়ে উদযাপন করা হবে বলে জানানো হয়েছে। স্কুলে এই ছুটি বাতিলকে ঘিরে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের মনোভাব দেখা গেছে। বিশেষত 21শে ফেব্রুয়ারি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অনুষ্ঠান পার্বণের ছুটি বাতিলকে জামাত শাসিত বাংলাদেশে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে মনে করা হচ্ছে। 21শে ফেব্রুয়ারির মতো মাতৃভাষা দিবসে রাষ্ট্রীয় ছুটি বাতিলকে জাতীয় চেতনার অবমাননা হিসেবে দেখছে বুদ্ধিজীবী মহল। শুভেন্দুর কর্মসূচি থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের ওপর হামলা। নন্দীগ্রামে শুভেন্দুর কর্মসূচি থেকে ফেরার পথে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। থানার দ্বারস্থ বিজেপি নেতা। ভিত্তিহীন অভিযোগ বলছে তৃণমূল। শুভেন্দু অধিকারীর কর্মসূচি থেকে বাড়ি ফেরার পথে বিজেপির সংখ্যালঘু সেলের নেতা আব্বাস বেগকে মারধরের অভিযোগ তৃণমূল নেতা শামসুল ইসলামের বিরুদ্ধে। আব্বাস বেগ ইতিমধ্যেই নন্দীগ্রাম থানার দ্বারস্থ হয়েছেন। আব্বাস বেগের অভিযোগ, সন্ধ্যায় তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি থেকে কর্মসূচি করে ফেরার পথে দাউদপুরে তার গাড়ি থামিয়ে বেশ কয়েকটি বাইক নিয়ে তার উপর হামলা করা হয়। অভিযোগ করেন পূর্ব মেদিনীপুর জেলার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শামসুল ইসলাম নিজে দাঁড়িয়ে থেকে তার উপর এই হামলা করেছেন। এই বিষয়ে তিনি নন্দীগ্রাম থানার দ্বারস্থ হয়েছেন। তার আরো অভিযোগ, এর আগে বেশ কয়েকবার শামসুল ইসলাম তার লোকজন নিয়ে তার উপর হামলা করেছে। আদালতের নির্দেশে তার পার্সোনাল সিকিউরিটির ব্যবস্থা করেছে আদালত। তার সিকিউরিটির সঙ্গে থাকা সত্ত্বেও তার ওপর এই হামলা। যদিও সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেছেন পূর্ব মেদিনীপুর জেলার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শামসুল ইসলাম। তিনি বলেন, এরা সব মানসিক রোগে আক্রান্ত, ওদের মাথা খারাপ হয়ে গেছে। সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ করছে আব্বাস বেগ। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন